হিসেবে কথা দিচ্ছি, আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের। বঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই পুজোর মাস থেকেই কার্যকর হতে চলেছে নতুন হারে মহার্ঘ ভাতা। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে। তৃণমূল জমানার ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছিলেন সরকারি কর্মীরা। মামলা গড়িয়েছে আদালতেও। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ঘুরেও কার্যকরী হয়নি বকেয়া ডিএ। সরকারি কর্মচারীদের বঞ্চনা এখন অতীত। নতুন সরকারের নতুন ঘোষণায় চওড়া হাসি সরকারি কর্মীদের মুখে। যদি 1 লক্ষে 42% বকেয়ার মধ্যে 20% মিটিয়ে দেওয়া যায়, তাহলে আগের সরকার করেনি কেন? একমাত্র সদিচ্ছার অভাব ছিল বলে। সদিচ্ছাটা তারা দেখিয়েছেন। আমরা তার থেকে বেশি খুশি হচ্ছি ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতো তারা কাজ করছে। রাজ্য বাজেটে নতুন বাংলার স্বপ্ন দেখালেন স্বপন দাশগুপ্ত। দ্যাট ইজ আ ওয়েলকাম মুভ। মানে আমরা অপোজিশন বেঞ্চে আছি বলে মানে সবটাই অপোজ করবার জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে। দ্যাট ইজ আ ওয়েলকাম স্টেপ, যেটা মানে পজিটিভ, সেটাকে তো নেগেটিভ বলবো না। ডিএ নিয়ে কত না লড়াই, হক চাইতে গিয়ে সইতে হয়েছে গঞ্জনা। কোটি কোটি টাকা খরচ করে মেলা হয়েছে, খেলা হয়েছে। বঞ্চিত থেকেছেন তারাই যারা সরকার চালিয়েছেন, সেই সরকারি কর্মচারীরা। তৃণমূলকে ভোট বাক্সে জবাব দিয়েছে সরকারি কর্মীরা, আস্থা রেখেছে বিজেপিতে। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যেই সেই আস্থার অনেকটাই পূরণ। রিপাবলিক বাংলা। এ তো গেল ডিএ ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য একটা দিক। এবারের বাজেটে আরও একটা বড় চমক, সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্রে চাকরি বড় ঘোষণা। এটা অন্তত 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। আমরা বিগত সরকারের আমলে কি দেখেছি? এসএসসি পরীক্ষা প্রত্যেক বছর হয় না। যে এসএসসি পরীক্ষা হয়েছে তাতে এত দুর্নীতি যে একটা গোটা প্যানেল এক নিমেষে বাতিল হয়ে গিয়েছে। সরকারি বেকার তৈরি হয়েছে এক নিমেষে, যেটা কেউ দুঃস্বপ্নেও বোধহয় ভাবতে পারে না যে কারো সরকারি চাকরিটা চলে গিয়েছে, যেটা আমাদের রাজ্য দেখে নিয়েছে তৃণমূল সরকারের দয়ায়। পুলিশের ক্ষেত্রে নিয়োগ হয়নি, দিনের পর দিন শুধু সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালানো হয়েছে। যে কাজগুলো আদৌ সিভিক ভলেন্টিয়ারদের করার কথা নয়, যেগুলো পুলিশেরই করার কথা, সেই কাজও সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালানো হয়েছে, তবু পুলিশে নিয়োগ করা হয়নি দিনের পর দিন। এছাড়াও নানা অন্যান্য ক্ষেত্রের অবস্থার বিশেষ কিছু ভিন্ন রূপ নয়। তাহলে এবার এই রাজ্য সরকারের থেকে বহু ছেলেমেয়ের এটাও আশা ছিল যে একটা পরীক্ষার ফর্ম যে আমি তুলবো 100 টাকা খরচা করে, সেই পরীক্ষাটা দেওয়ার পরিস্থিতি তৈরি হোক, সেই পরীক্ষাটা দিয়ে দুর্নীতি ছাড়া উপযুক্ত রেজাল্ট আসুক, সেখানে রাজনীতিকরণ বন্ধ হোক। নইলে আমরা যারা সাধারণ ছেলে মেয়ে তারা চাকরিটা পাবো কি করে? যারা স্বপ্ন দেখছি টিচার হওয়ার বা অন্য কোনো সেক্টরে কাজ করার সরকারি ক্ষেত্রে, তারা কাজটা করব কি করে? যে স্বপ্ন বিগত 15 বছর ধরে ধ্বংস করতে করতে আসা হয়েছে। এবার সেই স্বপ্নেও নতুন চমক। অন্তত আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যা বলেছেন তার ভিত্তিতে আমি বলছি। কি বলেছেন তিনি একবার আপনাদেরকে বলি, যে রাজ্যে নতুন বাজেটে চাকরির ঘোষণা করা হয়েছে। 1 লক্ষ শূন্য পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে এর পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি। আচ্ছা, আরেকটা বিষয়, এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি যখন লড়াইয়ের ময়দানে রাজনৈতিকভাবে যে যাদের সময় চলে যাচ্ছে তাদের জন্য কিছুটা করে বয়সসীমা বাড়িয়ে দেওয়া হবে, 5 বছর 2 বছর ইত্যাদি বয়সসীমা বাড়িয়ে দেওয়া হবে। সেই চুক্তি কিন্তু রয়েছে, অর্থাৎ বয়সসীমা বাড়ানো হবে নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তার কথাটা অন্তত রেখেছে। একটি সরকারের থেকে আমরা দেখতে পাচ্ছি যে যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল সেই কথা রাখা হচ্ছে। 1, 2 সেটা হচ্ছে আমরা তো সাধারণত ধর্ষণ এবং ধর্ষণটা কেন হলো তার ব্যাখ্যায় কোনো প্রেমের সম্পর্ক ইত্যাদি রয়েছে কিনা তার ব্যাখ্যা খোঁজার চেষ্টা, অভয়ার মতো ঘটনায় সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, বা ছোট্ট ঘটনা
মহিলাদের সঙ্গে, নারীদের সঙ্গে এই আচরণই হতে দেখেছি বাংলার ঘরের মেয়ে না নিজের মেয়ের আমলে, এবং মেয়েদের রাত 8টার পর বেরোনো উচিত না, এরকম বক্তব্য আমরা শুনেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তবে এবার সরকারি চাকরির ক্ষেত্রেও নারী শক্তির ক্ষমতায়ন করছে বর্তমান বিজেপি সরকার। মোট শূন্য পদের 1/3 বা 33% পদ শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আর সব থেকে বেশি নিয়োগ হবে শিক্ষাক্ষেত্রে। দেখুন প্রতিবেদন। 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। বিধানসভায় 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যে বাজেটে রয়েছে চাকরির ঢালাও প্রতিশ্রুতি। সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 1 লক্ষ শূন্য পদ, যার মধ্যে 33% বাংলার মা বোনেদের জন্য সংরক্ষিত, অর্থাৎ 33,000 পদের দখল স্রেফ মহিলাদেরই। এর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে শিক্ষাক্ষেত্র। অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট নিয়োগের অর্ধেকই হবে শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক পদে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, শিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। পূর্বতন সরকারের আমলে শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল 2016 সালে। গত 15 বছরে কর্মসংস্থানের অভাবে হাপিত্যেশ করে গিয়েছেন রাজ্যের শিক্ষিত তরুণ তুর্কিরা। দুর্নীতির দায়ে 26,000 চাকরিহারা। দীর্ঘদিনের এই বঞ্চনার অন্ধকার কাটিয়ে স্বচ্ছ নিয়োগের পথে হাঁটতে চাইছে বর্তমান সরকার। ত্রিশক্তি, ত্রিধারা, এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। নারী শক্তিকে গুরুত্ব দিয়ে নতুন বাজেটে এক নতুন দিশা খুঁজে পাচ্ছেন রাজ্যের কর্মপ্রার্থীরা। কর্মসংস্থানের এই নতুন জোয়ারের রোডম্যাপ রাজ্যের প্রত্যেকটি ঘরেই আনবে সমৃদ্ধি, ফুটে উঠবে সাফল্যের হাসি। রিপাবলিক বাংলা। অর্থাৎ সরকারি ক্ষেত্রে নিয়োগ, মহিলাদের ক্ষমতায়ন এবং ডিএ বৃদ্ধি, এই 3টে বিষয় আপনারা এখন অবধি দেখলেন। আমি আরও পরবর্তী বিষয়গুলো দেখাবো আপনাদের, তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মাফ করবেন সুপর্ণবাবু, আমি খালি একটা বিষয় জানতে চাই। আমাদের রাজ্যের কাঁধে বিগত তৃণমূল সরকার চলে যাওয়ার পর 8,15,891 কোটি টাকার প্রায় ঋণ ছিল। তার আগে আমরা যদি বাম আমল দেখি 1 লক্ষ কোটি টাকার কিছু বেশি ঋণ তারা লিখে গিয়েছে। 1,91,000 কোটি টাকার ঋণ তারা লিখে গিয়েছিল, তার উপরে আবার এতটা ঋণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এতটা ঋণের বোঝা নিয়ে আজকের যে বাজেট, ডিএ বৃদ্ধি এবং আরও অন্যান্য ক্ষেত্রে নিয়োগ, আপনার কি মনে হয় এটা কি আমরা স্মার্ট বাজেট বলতে পারি? সৃজিতা, আমি রিপাবলিক বাংলার প্রত্যেক দর্শককে শুভ সন্ধ্যা জানাই এবং আপনাকেও আমি ধন্যবাদ জানাই, তার কারণ আপনি আজকে ঘটনা প্রবাহ রিপাবলিকের দর্শকদের বলার পরেই একদম সোজা সাপটা প্রশ্ন আমাকে করেন। আমিও সেই উত্তরটা খুঁজছি, তার কারণ কালকে বোধহয় জবাবি ভাষণ আছে অর্থমন্ত্রীর। যারা বিধায়ক যারা থাকবেন বিধানসভায়, আমার মনে হয় স্বাভাবিক প্রশ্ন একটা হয়তো অর্থমন্ত্রীকে তারা করতে পারেন বলে আমি মনে করছি। তার কারণ অর্থমন্ত্রী 22শে জুন সান্টা ক্লজের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল। যে যা চাইছে বা অনেক দিন ধরে অনেক প্রত্যাশা যেটা মনের মধ্যে স্থান পেয়েছে, স্যান্টাকে যেন কিছুই বলতে হচ্ছে না, স্যান্টা যেন সব কিছুই নিয়ে চলে এসছে। আচ্ছা, তো স্যান্টা দিয়ে যাচ্ছেন।
এখন বাড়িতে হয়তো মানে সেন্টার একজন মানে আত্মীয় আছেন বা আত্মীয় আছেন, ধরুন আমি সেই আত্মীয় বা আত্মীয় সেন্টার সকলকে দিচ্ছেন, যারাই আসছেন এক্সটেন্ডেড ফ্যামিলি, নিজস্ব ফ্যামিলি। তো হঠাৎ আমি সেন্টার যখন সবাই চলে গেল খুশি হয়ে, তখন আমি ধরুন সেন্টার কানে কানে একটা প্রশ্ন করছি বা একান্তে সেন্টারকে একটা জিনিস জিজ্ঞেস করছি, আচ্ছা সেন্টার, আপনি যে সকলের জন্য এত ব্যবস্থা করলেন, আর আপনার মাথায় তো এত দেনা, প্রায় 8 লক্ষ কোটি টাকার দেনা, আর আপনি এইগুলো সবকে দিচ্ছেন, তার মানে যেটা দিচ্ছেন সেটা তো আপনি অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। রাইট। একদিকে সৃজিতা, যেটা আপনি যখন বলছেন শুনতে সত্যি সেটা আবশ্যিক, কিন্তু যেটা আপনার শুনতেও ভালো লাগছে এবং সেটা করারও দরকার, কিন্তু যখন আপনি 1 লক্ষ কর্মসংস্থানের কথা বলছেন, তার মানে আমি ধরে নিচ্ছি যে 30 থেকে 34 বছর তারা এই সিস্টেমে কাজ করবেন, তারপরে তারা ডিএনএস রিলিফ পাবেন, এবং এটা এককালীন নয়, কালকেও নিশ্চয়ই এই সরকার আরও হয়তো নিয়োগ করতে যাবে। তো প্রথম কথা হচ্ছে যে অর্থ কোথা থেকে আসবে, আমার সবসময় সেই প্রশ্নটা থাকে। এই সরকার কি কাজ করেছে? এখন বিজেপি সরকার কেন্দ্রে থাকার জন্য এবং বিজেপি সরকার রাজ্যে থাকার জন্য কতগুলো সমস্যা নেই। কি সমস্যা? রাজ্য সরকার হঠাৎ নিজের নামে কোনো একটা প্রকল্প তৈরি করবেন না, স্বাভাবিক। হ্যাঁ, সুতরাং কেন্দ্রীয় প্রকল্প এখানে চলতে পারে, সেই জন্য কেন্দ্রীয় প্রকল্পের সবকটা সুবিধা, যেমন আয়ুষ্মান ভারতের হয়তো এখানে যারা যারা যোগ্য তারা পাবেন। 2 হচ্ছে না পাবেন, মানে সেটা সাইন করা হয়ে গিয়েছে, যোগ্যরা পাবেন, তারা পাবেন। আচ্ছা, এবং আরও যে প্রকল্পগুলো আছে, যেগুলো ধরুন দুর্নীতির কারণে কাজটা হয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি, এই সরকারের সময় সেটা হয়তো হবে না, সেই টাকাগুলো আসবে। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা, সেগুলো শুরু হবে পোষণ স্কিমের সাথে। সুতরাং এই অর্থমন্ত্রীর অনেকগুলো সুবিধে হয়েছে, তিনি ডাইরেক্টলি যেহেতু সেন্ট্রাল স্কিমগুলোর সাথে লিঙ্ক করে দিয়েছেন, এই দেনাগুলোর সঙ্গে লড়াইটা করতে পারবো, সেটা অনেকটা তার সুবিধা হয়েছে। দাদা, আমি আপনাকে একটু বাধা দিচ্ছি, আমি এই আলোচনাটা চলতে চলতে আমি খালি আরেকটা পার্ট সম্পর্কে বলতে চাই, যে দিকটা সত্যি সত্যি দেখতে হচ্ছে, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ যদি আমরা রাজনৈতিকভাবে দেখি, তাহলে উত্তরবঙ্গ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে এবং বিগত 1 দশক ধরে বিজেপির প্রতি ভয়ঙ্কর সমর্থন দেখিয়ে এসেছে উত্তরবঙ্গ, এটা বাস্তব কথা। এবং এটা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও স্বীকার করেছেন এবং তিনি বলেও ছিলেন যে আমাদেরকে ঋণ ফেরত দিতে হবে, আমরা ঋণী উত্তরবঙ্গের কাছে। এই প্রসঙ্গে আমি খালি একটা কথা বলতে চাই, যে যারা বারবার বলে এসেছে, তৃণমূল কংগ্রেস বারবার বলে এসেছে এরা বাংলাকে ভাগ করতে চাইছে, হ্যান করতে চাইছে, ত্যান করতে চাইছে, এই করতে করতে আদতে উত্তরবঙ্গের বিশেষ কোনো উন্নয়ন একটা উত্তরকন্যা ছাড়া কি করেছে আমার সত্যি প্রশ্ন করতে ইচ্ছে করে। ইভেন তার আগে বাম সরকারের আমলে উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি কি কি উন্নতি হয়েছে জানি না, কিন্তু যারা লাগাতার অভিযোগ করে আসেন যে এরা ভাগ করে দেবে, ভাগ করে দেবে, ভাগ করে দেবে, এই করতে করতে শুধু রাজনীতি ছাড়া উন্নয়নটা করেনি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের জন্য কি কি করছে বা কি কি প্রস্তাব আছে সেটা আপনাদের একবার দেখা দরকার। এই প্রথম বাজেটে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 1821 কোটি 52 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম, তার পাশাপাশি শিলিগুড়িতে মেট্রো সংযোগ সহ উত্তরবঙ্গের উন্নয়নে একটা পরিকাঠামোয় যোগ দেওয়া হয়েছে। এবং আমি প্রতিবেদনটা দেখানোর আগে খালি একটা কথা বলি, কলকাতা ভিত্তিক মেট্রো থেকে আমরা হয়তো একটু তার বাইরে জেলার বিভিন্ন প্রান্তে এবার মেট্রো চলতেই দেখব। প্রতিবেদনটা দেখুন। বদলের পশ্চিমবঙ্গে হাসছে উত্তরবঙ্গ। ক্ষমতায় এসেই নতুন বিজেপি সরকার হাসি ফুটিয়েছে উত্তরবঙ্গের। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ। সেই চাপ উতরে বাজেটে উত্তরবঙ্গের জন্য ঢালাও বরাদ্দ। আগামী অর্থবর্ষে উত্তরবঙ্গে উন্নয়নের জন্য 1821 কোটি 52 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করলেন অর্থমন্ত্রী। জোর দিলেন পর্যটন শিল্পের বিকাশে। আমাদের সরকার দার্জিলিংকে একটি প্রধান ইকো অ্যাডভেঞ্চার এবং ঐতিহ্য বহনকারী পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার প্রচেষ্টা করবে। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং এক্সপেরিমেন্টাল ট্যুরিজম ক্যাম্পেইনসের সাথে বহুমুখী প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করে এবং
চা বাংলো বা পুরনো আমলের পরিকাঠামোগুলো ঐতিহ্য মানচিত্র করে হেরিটেজ ম্যাপিং করে কাজ করা হবে। জোর দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়নের কাঠামোতেও। উত্তরবঙ্গে তৈরি হবে আইআইটি, আইআইএম, উত্তর পূর্বের প্রবেশদ্বার শিলিগুড়িতে মেট্রো সংযোগ, তিস্তা ব্যারেজ প্রকল্পে 11,000 কোটি টাকা বরাদ্দ, কোচবিহার বিমানবন্দর সংস্কার, বালুরঘাট ও মালদায় বিমানবন্দর। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে পাহাড়ের বাংলায় হেরিটেজ ম্যাপিং এবং মদনমোহন মন্দিরকে নিয়ে শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। উত্তরবঙ্গের কাছে এই বাজেট হচ্ছে চাঁদের পাহাড়ের মতন, যেখানে উত্তরবঙ্গের মানুষ অন্তত এটা বলতে পারে যে সব পেয়েছির আসরে উত্তরবঙ্গের মানুষ যা যা প্রত্যাশা করেছিলেন সেটা সবাই পেয়ে। বাম জমানা থেকে তৃণমূল জমানা 50 বছরের শাসনকালে উত্তরবঙ্গকে নিয়ে রাজনীতি হয়েছে। এসেছে ফাঁপা প্রতিশ্রুতির বলে বঞ্চিত থেকেছে উত্তরবঙ্গ। বিজেপির সরকার তৈরি হতেই উন্নয়নের দিশা দেখতে শুরু করেছে উত্তরবঙ্গ। রিপাবলিক বাংলা। ঢেলে সাজতে চলেছে উত্তরবঙ্গ, এটা যেমন আপনাদেরকে জানালাম, আমি তারই সঙ্গে বলে দিয়েছিলাম যে শহর কলকাতা শুধু নয়, এবার মেট্রো চলবে কলকাতার বাইরে অন্যান্য জেলাতেও। এছাড়াও কিছু বিমানবন্দরের প্রস্তাব দেওয়া হয়েছে আজকের বাজেটে। গোটা রাজ্যে যোগাযোগ ব্যবস্থাকে যতটা সম্ভব সহজ করে দেওয়ার একটা প্রচেষ্টা অন্তত বিজেপি সরকার এই প্রথম ধাপ থেকে শুরু করলো। সময় লাগবে, কিন্তু এই প্রচেষ্টা সফল আশা করি আমরা হবে। কি কি প্রস্তাব দেওয়া হয়েছে মেট্রো এবং বিমানবন্দর নিয়ে একবার ঝট করে দেখে দিই, চলো। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ। নতুন সরকার, বঙ্গবাসীর চোখে নতুন স্বপ্ন। ক্ষমতায় এসেই রাজ্য জুড়ে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনার নীল নকশা রাজ্য বাজেটে। দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। দেশের মধ্যে সর্বপ্রথম কলকাতাতেই ছুটেছিল মেট্রো 1984 সালে, অথচ পরিষেবা নিরিখে বহু যোজন পিছিয়ে এই শহর। কলকাতা মেট্রোর কাজ শুরু হয় 1972 সালে। 1984 সাল থেকে পথ চলা শুরু। 2013 পর্যন্ত 28 কিলোমিটার মেট্রো রুট তৈরি হয়েছে। 2014 সালে দেশ জুড়ে পালাবদল, তারপরই তরতরিয়ে এগিয়েছে মেট্রোর কাজ। 2014 থেকে 2026 45 কিলোমিটার মেট্রো রুট তৈরি হয়। মোট 5টি রুট তৈরি হয়। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হতে জেলাতেও যোগাযোগ বিপ্লবের স্বপ্ন। কেন্দ্রীয় উড়ান প্রকল্পের অন্তর্গত একাধিক নতুন বিমানবন্দরের ভাবনা। New airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. পুরনো এয়ারপোর্টগুলোর আরও বিস্তারের জন্য পদক্ষেপ রাজ্য সরকারের। Existing airport at Kuchbihar will be expanded. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and proper development of these strategic facilities. কলকাতা লাগোয়া আরও এক বিমানবন্দর। The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport. তৃণমূল জামানায় উন্নয়ন মানেই ছিল নীল সাদা রং। মুখ্যমন্ত্রীর মুখে ছবিওয়ালা বিরাট বিরাট ফ্লেক্স। প্রকৃত উন্নয়নের স্বাদ পেতে নতুন সরকার গড়েছে জনতা, কিন্তু সেই উন্নয়ন স্রেফ কলকাতা ভিত্তিক নয়, প্রান্তিক জেলাতেও পৌঁছে যাবে উন্নয়নের স্বাদ গন্ধ। রাজ্য বাজেটে তা বুঝিয়ে দিলেন অর্থমন্ত্রী। রিপাবলিক বাংলা। দেখুন, এর আগে কি হয়েছে, ওই চিংড়িহাটায় ছোট্ট একটুখানি রাস্তা আটকে রাখা, দীর্ঘদিন ধরে রাজনীতি করা, এইসব নিয়ে আমরা আর আলোচনা করতে চাই না। ইতিহাস হয়ে গিয়েছে, আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। মেট্রো তৈরির চেষ্টা চলছে, বিমানবন্দর তৈরির চেষ্টা চলছে। আমি খালি এখান থেকে অর্থনীতিবিদ হিসেবে সুপর্ণবাবুকে একটা প্রশ্ন করতে চাই। দেখুন, প্রস্তাব অনেকগুলো আছে, স্বপ্ন আছে, বাস্তবায়নের ইচ্ছাও রয়েছে, কিন্তু কত দিনের মধ্যে আমরা এই প্রস্তাবগুলোকে বাস্তবায়িত করতে পারবো আমাদের রাজ্যের যে জিডিপি রয়েছে তার ভিত্তিতে? সৃজিতা, আমি আপনাকে একটা কথা বলি।
প্রতিবেদনও একই কথা বলছে, আমি সেটা খুব ছোটোভাবে বলছি। সেটা হচ্ছে উন্নয়নের বিকেন্দ্রীকরণের ব্যাপারে এই সরকার অঙ্গীকারবদ্ধ, এটা প্রমাণিত। এক, দুই হচ্ছে এরা মাত্র 1.5 মাস এসছেন, আর মন্ত্রী বোধহয় 12 দিন হয়েছেন মাত্র। ঠিক আছে, আর তার মধ্যে মানে এই যে একটা সবাই মিলে একসাথে মিলে কাজ করেছেন, কেউ বলুক না বলুক, আমি বুঝতে পারছি এর পেছনে 3টে মাথা কাজ করছে। একটা হচ্ছে ম্যাডাম নির্মলা সীতারামন, একটা হচ্ছেন ডক্টর অশোক লাহিড়ী, রাইট, আরেকজন হচ্ছেন ডক্টর স্বপন দাশগুপ্ত। সুতরাং এই যে ট্রায়াম্ফিরাট, তারাই একটা কাজ করেছেন, এরা খুব সুন্দর টিম কাজ করেছেন। এবং আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে যদি একটা দেখা যায়, তারা কিন্তু ভীষণভাবে বিজনেস ওরিয়েন্টেড, এবং তারা বিজনেস ওরিয়েন্টেড হওয়ার জন্যে তারা পরিকাঠামোর ইম্পর্টেন্সটা তারা বোঝেন। সুতরাং আজকে অর্থমন্ত্রী আজকে বাজেট পেশ করার আগেও বলেছিলেন যে আমি হয়তো এমন কিছু বলতে পারবো না, কিন্তু অন্তত আমরা কোন দিকে অগ্রসর হব, আজকে যারা বাজেটটা প্রত্যক্ষ করবেন বা শুনবেন, সেখান থেকে তারা বুঝতে পারবেন আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি। যা আজকে যখন আমরা সন্ধেবেলায় বসেই আলোচনা করছি, আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে উনি ডেভেলপমেন্টের জন্য রাস্তাঘাট, সড়ক, এবং আজকে মুখ্যমন্ত্রী আরেকটা দামি কথা বলেছেন যে হয়তো একটা আমরা ফ্লাইওভার তৈরি করছি, কিন্তু সেই অবধি পৌঁছানোর জন্য লাস্ট মাইল কানেক্টিভিটির যে রাস্তাটা, সেটা হয়তো কোনো প্রাইভেট ওনারের ওপরে নির্ভর করতে হবে। সুতরাং তার সাথে নেগোশিয়েট করা কি করে জিনিসগুলো করা যায়। এবং আজকে যদি এই সরকারের আপনি ইন্টেন্টও দেখেন, তারা কিন্তু অলরেডি অর্থমন্ত্রী বলছেন যে হাসিমারাতে এতটা জমি দেব, কলাইকুণ্ডাতে এতটা জমি দেব, আমরা ভাঙড়ে এটা আইডেন্টিফাই করেছি। শান্তনু ঠাকুর মহাশয় অলরেডি এগিয়ে এসছেন কল্যাণীতে এয়ারপোর্ট করার জন্য। কুচবিহারের প্রজেক্টে এক্সপ্যানশন হচ্ছে, কি হচ্ছে, হয়তো সবকটা কমার্শিয়াল এয়ারক্রাফট আসা যাওয়া নাও করতে পারে, কিন্তু যদি সেখানে একটা বেস তৈরি হয়, কালকে যদি কমার্শিয়াল ভায়াবিলিটি হয়, তাহলে কেন এয়ারক্রাফট আসবে না? সুতরাং আজকে যে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আমার কাছে সময় একদম শেষ সুপর্ণবাবু, কিন্তু আমি এইটুকুনি বুঝতে পারলাম আপনার কথায় যে আমরা সম্ভাবনা অনেকটা দেখতে পাচ্ছি। এবার সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করার অনেকটা গুরুদায়িত্ব বিজেপি সরকার নিজেদের কাঁধে নিয়ে রেখেছে। সেই বাস্তবায়নের পথ কিরকম হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে, ভরসাও রাখতে হবে। আজকে আমাদের আলোচনা পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে। সুপর্ণবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তবে এর পাশাপাশি আমি আরেকটা দিকে আপনাদের একটু নজর কাটতে চাই। বাজেট নিয়ে তো আমরা নিশ্চয়ই দিনভর আলোচনা করছি, তার পাশাপাশি রিপাবলিক সামিট হচ্ছে আজকে, এবং সেখানে একই মঞ্চে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যাকে ভোটের আগে আমরা বারবার এই পশ্চিমবাংলার মাটিতে দেখেছি, এবং তার সঙ্গে এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং আমাদের বাংলার 3 ডেপুটি এক্সিকিউটিভ এডিটর একই মঞ্চে ছিলেন। স্বর্ণালী সরকার ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ইনফিলট্রেশন নিয়ে, অনুপ্রবেশ বন্ধ নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন হেমন্ত বিশ্ব শর্মাকে। পাশাপাশি অতি অবশ্যই এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই পর্বটুকুনি রইল আপনাদের জন্য, দেখুন। First of all, we have come from Bengal. So in Bengal, you are very much popular. Last election time जब भी आप आए थे तो मतलब कुछ अलग ही नज़ारा था. My question is, जैसे आप बताएं कि जैसे डेमोग्राफी Assam में you have managed it very well. In Bengal, we have also faced that kind of situation. So my question is that sir, entire Northeast वो भी तो इस प्रॉब्लम से जूझ रहा है ना सर, इन्फिल्ट्रेशन एंड डेमोग्राफी वो चेंज हो रहा है. सो व्हाट इज योर प्लान ऑन दैट? देखिए, बंगाल का चुनाव का परिणाम हमारे लिए एक बहुत बड़ा, मैं इतना ही बोलूंगा कि दिस इज द वन ऑफ द बेस्ट न्यूज we had in many years, last many years. कारण क्या है, 1985 Assam, all Assam Students Union, we signed an agreement with Government of India that there will be fencing in Indo-Bangladesh border. Now भारत सरकार ने इनको इंटरप्रेट कर लिया कि असम साइन किया है तो असम में ही फेंसिंग बनेगा. But as you know, out of the
Indo-Bangladesh border we share Mizoram, Tripura, Meghalaya, Assam and Bengal. Now Bengal में इतना दिन border fencing हुए नहीं, तो मैं आप एक मान सकते हैं कि पूरा border एक जगह में fencing है, बाकी neither right में fence है, neither left में fence है, तो ये meaningless था। अभी जो बंगाल चुनाव जीते, ये भारत के लिए दैट इज नॉट, मैं हमेशा बोलता हूं बीजेपी का जीत नहीं है, भारत का जीत है। अभी जब ये फेंसिंग होगा हमारे बांग्ला बॉर्डर में, बंगाल एंड बांग्लादेश एंड वेस्ट बंगाल बॉर्डर, दैट विल पुट ए स्टॉप इन इन्फ्लिटेशन टू ए लार्ज एक्सटेंट। तो ये जीत हम लोग बहुत दिन से मन में था कि भाई बंगाल जीते एक बार। तो मैं असम जीतने का जितना मेरा मन में खुशी है, I am celebrating more for the win in Bengal because these will safeguard our land, these will safeguard our demography. तो मैं यही मेरा Not for Bengal and Assam, for entire Northeast, I hope. This is a victory for India. North East secure हो जाएगा, आपका हमारा बंगाल सिक्योर हो जाएगा, झारखंड सिक्योर हो जाएगा, तो देश का नेशनल सिक्योरिटी क्वेश्चन यू कैन एड्रेस टू ए लार्ज एक्सटेंट। तो मेरे लिए इस चुनाव में जो बंगाल का जीत है, ये जीत देश का जीत है, और हमारा यही मानना है कि जितना जल्दी हो सके इंडो बांग्लादेश का फेंसिंग बंगाल में हो। मेरा इतना ही सब, मतलब वेस्ट बंगाल सरकार, भारत सरकार दोनों का मेरा इतना ही आग्रह रहेगा। Dada, can I ask a follow-up question to that, Moyuk, before you come in? जब भी किसी को कहा जाता है कि इस बार बंगाल में बहुत बड़ी जीत हुई, तो हमेशा प्रधानमंत्री, माननीय गृह मंत्री हर वक्त इस बात को भी एम्फसाइज करते हैं कि बंगाल में भी जीत हुई, मगर नॉर्थ ईस्ट और असम में भी जीत हुई। तो एक तरह से कहा जाता है कि जियो स्ट्रेटेजिक स्टेबिलिटी के लिए ये दोनों की जीत होना बहुत जरूरी था। ये नहीं कि बंगाल में आप जीत गए मगर असम में आप हार गए, या फिर असम में आप जीत गए रिकॉर्ड मार्जिन से मगर छोटे मार्जिन से आप बंगाल में हार गए। और आपको भी पता है कि कई सारे भड़कालू स्टेटमेंट्स दिए गए हैं फॉर चिकन स्नैक को लेकर, नॉर्थ ईस्ट को काट देंगे। और मैं हमेशा मानता हूं, आई ऑलवेज बिलीव हिमंतोदा, that we cannot take the country's borders, sovereignty for granted. We have to defend it with all our might. So, can you explain to our viewers, without giving the secrets of national security, because you have many things that you may not be able to say on a public platform, about the geostrategic significance of these political victories and the importance of political victories for your government in border states? Arnab, look at Jharkhand, look at Bihar bordering Bengal, and look at Bengal itself, and look at complete Northeast. Last post-independence, demography is changing in this area very fast. I was in Jharkhand. I can tell you the next victim, whenever census result will come out, the next victim of demographic invasion will be Jharkhand. What do you mean victim? Victim means the Hindu-Muslim balance will go in favor of Muslim. And these are not Muslim of Indian bone. Let me clarify again. Because of infiltration, Jharkhand share a big border with Murshidabad. Murshidabad share a border with Bangladesh. So now Jharkhand, part of Bihar, Bengal, Northeast. Now we are the victim of demographic invasion. We talk about chicken neck. Now you just think of chicken neck and tell me that right and left of the chicken neck, even within India, who are the people who are residing there? They are also people who came from Bangladesh. Pre-71 or post-71? No, these are, this year is a mindset of some people. भाई आप कहाँ से आया, कब आया है? मैं भारत से आज चला गया फिजी, तो वहां में भी मैं तो भारत के लिए प्यार मोहब्बत लेके ही तो जाऊंगा ना। ये ईयर्स आर लीगल वर्ड, मैं उसमें समझा नहीं हूँ। 71 में आया और 70 में आया,
उससे क्या फर्क पड़ता है? Now in the event of a war-like situation, people who are in chicken neck तो ऐसा नहीं है ना कि एक खाली स्ट्रेट है, 22 years का स्ट्रेट है, उनका आगे होता है, पीछे होता है, राइट होता है, लेफ्ट होता है. Now they will support whom? Because they are the people, they have come from Bangladesh. Now ये जो compromise हुए, कम से कम भारत सरकार का पास इतना अथॉरिटी था कि ये 22 किलोमीटर जमीन में मैं किसी को बैठने नहीं दूंगा. एटलीस्ट दैट पार्ट आई विल क्लीन फ्रॉम एनी सेटलमेंट. इतना तो कर ही सकते थे. तो ये कभी भी डेमोग्राफी को हमने सीरियसली नहीं लेने का कारण टुडे द सिचुएशन हैज ऑल्टर्ड कंप्लीटली. In a war-like situation, these people will support whom nobody knows. Suppose today Assam is engaged in a war. I mean, Assam is a theater. India is engaged in a war with a hostile neighbor. Now, Assam is a theater. These 40% people will support whom? Because they, if you say no, they have come to India 20 years before. So they sense the loyalty for India. Normally it doesn't happen. A person to sense loyalty from the motherland to another adopted land, it takes 100 years. It cannot happen in 10, 20, 30 years. Even today, American born Indian in first generation, they will have more loyalty to India rather than US. Not to talk about the people who have shifted in the first generation. Now, the Gen Z. Thank you, Anilji. Thank you, Anilji. On behalf of all of us here at the Republic Media Network, thank you very much. The excitement is beginning to build up for the presence of the Honorable Prime Minister of India, Narendra Modi, who will all be with us in about less than half an hour. So remain seated. Let's give this man a round of applause. Thank you, Anil Kapoor. Thank you. Thank you. Thank you so much. Thank you. Please remain seated, ladies and gentlemen. This way. রিপাবলিক সামিটে বলিউড অভিনেতা অনিল কাপুর তিনি ছিলেন রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে। আর আধ ঘন্টার মধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন রিপাবলিক সামিটে। একই মঞ্চে থাকবেন রিপাবলিক এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীও। আর আধ ঘন্টার অপেক্ষায় 7:30 বাজে ঠিক রাত 8টা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রিপাবলিক সামিটে। এবং রিপাবলিক সামিটের মঞ্চে দাঁড়িয়ে আজকে তিনি কি বার্তা দেন গোটা দেশের উদ্দেশ্যে। সর্বোপরি আমাদের বাংলা থেকে তিনি সবে গিয়েছেন, বাংলাতেও আজকে বাজেট পেশ হয়েছে। সার্বিকভাবে তার রিপাবলিকের মঞ্চ থেকে কি বার্তা থাকে সেই দিকে আমাদের নজর থাকবে। রিপাবলিক সামিটে নক্ষত্র খচিত রিপাবলিক সামিট, সেখানে চাঁদের হাট এবং সেইখানেই আর খানিকক্ষণের মধ্যে পৌঁছাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপাবলিক সামিটে আর খানিকক্ষণের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারই অপেক্ষায় রয়েছি আমরা। এবং এই মুহূর্তে সরাসরি রিপাবলিক সামিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই রিপাবলিক সামিটের মঞ্চে উপস্থিত হবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মঞ্চে থাকবেন রিপাবলিক এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। কি কথোপকথন হয় তাদের মধ্যে এবং সর্বোপরি দেশের প্রধানমন্ত্রীর কি বার্তা থাকে এই সামিটে এসে, কোন বিষয়গুলো তিনি তুলে ধরবেন, উল্লেখ করবেন, সেই দিকেও আমাদের নজর থাকবে। পরপর দুবার রিপাবলিক সামিটে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক রাত 8টার সময়। ঘড়ির কাঁটায় এখন 7:35 আর 25 মিনিটের অপেক্ষা। তারপরই দেশের সব থেকে বড় সামিট রিপাবলিক সামিটে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আপনারা একদম দেখুন সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী রয়েছেন, অনিল কাপুর বলিউড অভিনেতা তিনি রয়েছেন, তারা কথা বলছেন। এবং এই সামিটেই আর খানিকক্ষণের মধ্যেই উপস্থিত হবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সামিটেই খানিকক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন এবং অনুপ্রবেশ নিয়ে তার যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসামের ক্ষেত্রে এবং তার যে একাধিক বার্তা যা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেও তাকে আমরা বারবার দেখেছি এই বাংলার মাটিতে
রাজনৈতিক প্রচারে হিমন্ত বিশ্ব শর্মা তিনিও ছিলেন খানিকক্ষণ আগে, আর খানিকক্ষণের অপেক্ষা, তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা এই মুহূর্তে যে ছবিগুলো দেখছেন আমরা সরাসরি দেখতে পাচ্ছেন রিপাবলিক সামিটের ছবি। সেখানে আর মাত্র খানিকক্ষণের অপেক্ষা, তারপরেই আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবথেকে বড় সামিট, দেশের সবথেকে বড় সামিট। আমি প্রীতম বল্লভ, উচ্চ মাধ্যমিকে আমি 3rd হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। Monet Passport, French artistry in perfume, never let go. Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. Join CCOM Skills University, Bolpur and Howrah to secure your future. আমার গ্যারান্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes MDH। যুগ যুগ ধরে অ্যালোভেরা সম্বন্ধে লোকেরা জানতো না। আমরা তার উপর করেছি বৈজ্ঞানিক অনুসন্ধান এবং পেয়েছি যে পতঞ্জলি অ্যালোভেরা জেল দ্বারা 3 থেকে 7 দিনে পিম্পলস, রিঙ্কলস, ডার্ক সার্কলস ঠিক হয়ে যায়। ও র্যাশেস, ইচিং ও স্কিন ইরিটেশন থেকে তো ইনস্ট্যান্ট বেনিফিট পাওয়া যায় এবং আপনার স্কিন থাকে এভার ইয়াং। লাক্সারি লিভিং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH। স্বপ্নগুলো মেলছে ডানা তোমায় আমায় নিয়ে। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। আর এই মুহূর্তে আপনাদেরকে জানাই, ঋতব্রতপন্থী বিধায়করা সাসপেন্ড করলো এবার ভাইপোকে। ঋতব্রতপন্থী বিধায়করা তারা সাসপেন্ড করলো ভাইপোকে। তৃণমূলের দখল নিল এবার ঋতব্রতরা। দল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো এবং সাসপেন্ড করলো নতুন তৃণমূল। অর্থাৎ ভাইপোর যতদিন জারি জুরি ছিল এবার তা আর খাটছে না, অন্ততপক্ষে এটাই কার্যত স্পষ্ট হয়ে গেল সাসপেনশনের পর। দল থেকে অভিষেককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নতুন তৃণমূল যারা ঋতব্রতপন্থী তাদের, এবং ঋতব্রতপন্থী বিধায়করা তারা সাসপেন্ড করলো এবার ভাইপোকে। যেই ভাইপোকে দেখে স্ট্যান্ডিং ওভেশন দিতে বাধ্য থাকতেন তারা, সেই ভাইপোকেই এবার সাসপেন্ড করা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে, তৃণমূলের দখল নিয়েছে এবার ঋতব্রতরা। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। ময়ূক, ঠিক কি কারণের জন্য এবার অভিষেককে সাসপেন্ড করা হলো? দেখো, নির্দিষ্টভাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় এই মুহূর্তে দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। সুতরাং নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে না আছে দল, না আছে সংখ্যা। তৃণমূল কংগ্রেস যেটা জোড়া ফুল সিম্বল দেওয়া যে দলটা, যেটা সর্বভারতীয় দল হিসেবে নিজেকে বলে, যদিও এই মুহূর্তে বাংলায় এবং আসাম ছাড়া কোথাও তাদের কোনো রিপ্রেজেন্ট নেই, সেই দলটির এই মুহূর্তে যে মিটিংটি চলছে, প্লেনারি মিটিং যে চলছে বাইপাস নিউ টাউন লাগোয়া একটি 5 তারা হোটেলে, এবং সেই হোটেলে যে ছবিটাও আমরা ফার্স্ট অন দেখাচ্ছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানের মতন একাধিক নেতা যেখানে রয়েছেন, সেখানে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো ভাইপোকে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো। বিদ্রোহী তৃণমূল যারা রয়েছে, বিদ্রোহী তৃণমূল নেতা যারা রয়েছেন, তারা এই কাজটি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসে 5 জন রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ যে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়,
এবং আর কয়েকজন সাংসদ এবং বিধায়ক রয়েছেন। সেই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও এই মুহূর্তে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেনারেল সেক্রেটারির পোস্ট চলে গেছে। এখন যে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস যেটাকে বলা হতো, তারা দলের সম্পূর্ণ প্লেনারি সেশন করে দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে এবং তারা বিধানসভায় যেভাবে জানিয়েছে, তারা লোকসভায় জানিয়েছে, এবার তারা জনসমক্ষে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছে। আর মাত্র 18 মিনিটের অপেক্ষা, তারপরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রিপাবলিকের সামিটে আসতে চলেছেন এবং সেই সামিট দেশের সবথেকে বড় সামিট রিপাবলিক সামিটে আর কিছুক্ষণের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রিপাবলিক সামিট আজকে নক্ষত্র খচিত। বিভিন্ন সেক্টরের মানুষ আজকে উপস্থিত হয়েছেন এই রিপাবলিক সামিটে। এবং অপরদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অ্যাক্টর প্রডিউসার রামচরণ, তিনি এই মুহূর্তে সামিটের স্টেজে রয়েছেন। সেই ছবিটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। And something common between him and you, my personal opinion is you know, he didn't take, of course his father has been a 4-time chief minister, and he didn't take that you know, as for granted, and he is a self-made politician, right? Now he's a man on a mission. Absolutely. And he's doing a fantastic job. Now you come from a family of actors. I mean, your father is a superstar, right? But you have been able to carve a name for yourself and a space for yourself, and you are undoubtedly, when you're making movies that are the biggest in the Telugu industry, right? And nationally as well. How difficult has it been for you? I mean, it's a personal question. You can open up on it. For you to grow out of the shadows and be known for your own identity? I mean, I don't know if you believe this. Since I was a kid, obviously, the directors and producers who come home, they do make your shoulders feel heavy when they leave. With the "Ek din tera baap ke jaisa rehna chahiye," you know, or do better than him. But I had an amazing quality in me. I was just ignorant to that. If you say ignorance is bliss, I'm a classic example. I was not paying attention to that. I was seeing something else, and probably my dad was a dad at home. He was a very present father. I never had the stardom, any kind of movie information or any dialogues coming in our dining table, in our living room. All of that used to be blocked in the office space. So we never got the heat of stardom and the heat of what I need to do when I go. So he made us feel very normal. So we just had to believe in what we know best. And the other aspect is, yes, I do agree, you get a beautiful platform being from a film family, the next generation. But for a hard-earned money, I mean, the regular janta who's earning their daily wages or their monthly wages, they work so hard. And for them to invest on a person, they're not going to see which actor's son you are. It is pure cinema, being part of a good cinema, good film, and your hard work. And if you're sincere to your work, I think none of the, like you say, the lineage and coming from somebody will matter after the first film. So, movies are changing. I mean, from Anil Kapoorji's time, when Mr. India came out, right, when it was released, to now, there's a whole lot of a difference. I mean, people don't go to theaters anymore. But if people are still going to theaters, and if the movies are still, making hundreds and thousands of crores in some cases, right? What is bringing them? What is drawing them in one? Secondly, how do you see this trend changing? Because today you have to plan for a theatrical release, you have to plan for an OTT release, you got to plan for different marketing. I don't know. I mean, maybe you know better because you're also a producer now. But how is it changing, and how do you see it changing going ahead, let's say 10 years down the line? I mean, your question has the part of the answer as well. When there's a great cinema like KGF, Pushpa 2, or Dhurandhar, Kantara, RRR, people have come back to the theaters, even if after the effect of COVID. All of us were a little scared whether they will come back. I think good cinema, the experience. In India, the cheapest form of entertainment is still cinema. To go take your family after the film, we all talking about it. It is a great communal activity also. Of course, if the popcorn rates come down a bit, it'll be much better.
এবার ঋতব্রতরা। দল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো এবং সাসপেন্ড করলো নতুন তৃণমূল। যে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস যেটাকে বলা হতো, তারা দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে এবং টোটাল ফান্ড এবং তার পাশাপাশি সমস্ত ধরনের কাগজপত্র তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই দলে চায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো। আমি শুভায়ন মণ্ডল, উচ্চ মাধ্যমিকে আমি 3rd হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন। Monet Passport, French artistry in perfume. Never let go. Co-powered by Rayo Martin. Luxury Living, emerging leader in luxury furniture segment. আয়না ডিশওয়াশ ঝকঝকে চকচকে। লাক্সারি লিভিং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন। 0 ডাউন পেমেন্টের সুবিধা, সমগ্র ভারতে ফিন্যান্সের সুবিধা সহ 5 বছরের নিশ্চিত গ্যারান্টি এবং পুরো পশ্চিমবঙ্গে ফ্রি ডেলিভারি। हुनर के साथ उज्जवल भविष्य बनाएंगे हम। वर्चुअल रियलिटी में माहिर है हम। रोबोटिक वेल्डिंग के साथ आगे बढ़ेंगे हम। सही कौशल के साथ श्रेष्ठ भारत बनाएंगे हम। CV Raman Global University, Odisha, homegrown, world class. স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। স্বপ্নগুলো মেলছে ডানা তোমায় আমায় নিয়ে। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। हाँ बॉस, तुम लोग कहाँ हो? ठंडी ठंडी पानी, वाह बहुत मजा आ रहा है। Copper P4 International Water Tank with 5-layer perf and copper technology. प्लास्टिक नहीं, कॉपर। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল স্বাদ MDH চানা মশলা। আসল মশলা yes yes MDH। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছতে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে, যাতে দ্বারা 820820, আমি আরেকবার বলছি 820820 টোল ফ্রি হেল্পলাইন মাধ্যমে স্বচ্ছতার তার সরাসরি সরকারের কাছে যোগাযোগ করে তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পারেন। 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ডায়াল 112 হেল্পলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রশাসনিক সংস্কার এর অংশ হিসেবে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপন কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলোর মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা, নতুন